ফলোয়ার্স ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল কাউন্টার ইমেজ থেকে মামুন রশিদ বলছি। আজকের যে আলোচনাটা বাংলাদেশ নিয়ে আলোচনাটা হবে। জিওপলিটিক্স নিয়ে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই রিজিয়ন নিয়েই আলোচনাটা হবে। তো শুরু করা যাক আজকের আলোচনাটা। এই উপমহাদেশে সাউথ এশিয়া রিজিয়নে মুসলমানরা প্রায় ৭০০ বছর শাসন করেছে। তার অতীতে ছিল খুবই পিছিয়ে থাকা এই অঞ্চল। মুসলমানরা শাসন ব্যবস্থা নেওয়ার পর ভারতসহ এতটা অঞ্চলে প্রচুর উন্নতি হয়েছিল, সমৃদ্ধি, উন্নতি এবং পৃথিবীর বিভিন্ন দেশ এখানে ছুটে আসতো। একটা ধনী অঞ্চল দেশে তৈরি হয়েছিল। মুঘল সাম্রাজ্য, তুর্কির সালতানাত, বাংলার নবাবের সালতানাত, বিশাল একটা সাম্রাজ্য ছিল। ইউরোপিয়ানরা এখানে ছুটে এসেছে, বাণিজ্য করেছে, রাষ্ট্র দখল নিয়েছে। ধীরে ধীরে মুসলমানরা তাদের রাজ্যগুলো হারাতে থাকে। যার যার মতো স্বাধীন রাজ্য ছিল। হায়দ্রাবাদ, মুর্শিদাবাদ, বাংলা বিহার, উড়িষ্যা, কাশ্মীর, জুনাগড়, মানাবার এসব যার যার মতো স্বাধীন ছিল। এছাড়া ভারতের মেঘালয়, ত্রিপুরা ইত্যাদি ইত্যাদি। তাদের পতাকা ছিল, তাদের মুদ্রা ছিল। ব্রিটিশরা দখল নেওয়ার পর প্রচন্ড বৈষম্যের শিকার হয়। জুলুম, নির্যাতন, এর থেকে মুক্তি পাবার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম তারা করেছে। সে সংগ্রামের মূলে ছিল বহু ঈশ্বরবাদ থেকে মুক্তি, একমুখী কল্যাণ, বৈষম্য, ধর্মীয় স্বাতন্ত্র্যবোধ বজায় রাখার জন্য এ লড়াই সংগ্রামের মূল চাবিকাঠি ছিল। 1947 সালে এই অঞ্চল অর্থাৎ ব্রিটিশ ভারত ভেঙে যায়। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তি পেয়েছিল পাকিস্তান। আর 1947 সালে ভারত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আর এদিকে পাকিস্তান রাষ্ট্র, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের নেতারা পাকিস্তানের সাথে মার্চ করে, একীভূত হয়। তার মূলে ছিল নিজেদের অস্তিত্ব রক্ষা, নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব। ভারতের সাথে বিলীন হতে চায়নি। গণভোটের মাধ্যমে প্রায় 97% ভোটে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং এই গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানের নেতারা পাকিস্তানের সাথে একীভূত হয়। 1905 সালে আসাম নিয়ে যে বাংলা হয়েছিল সেটার বিরোধিতা করেছিল ভারতের ব্রাহ্মবাদ, কৌটিল্যবাদ, চাণক্যবাদীরা। সেটাকে মিলান করে দিয়েছিল। আসাম নিয়েই ছিল, পূর্ব বাংলা নিয়েই ছিল 1905 সালের একটা প্রভিন্স, সেটা মেনে নেয়নি। সেই 1905 সালের প্রভিন্স ভেঙে দিয়েছিল রবীন্দ্রনাথরা, ভারতের চাণক্যবাদীরা, আর্যরা। সেই হিন্দুত্ববাদের স্পিরিটে 1947 সালে তারা পূর্ব বাংলা ভেঙে দিয়েছিল। যে বাংলাকে তারা ভাঙতে চায়নি, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, সেই বাংলাকেই আবার তারা 47 সালে ভেঙে ভারতের সাথে বিলুপ্ত হয়। আর পূর্ব বাংলা, এই অঞ্চলের মুসলমান তাদের ধর্মীয় স্বাতন্ত্র্যবোধ বজায় রাখার জন্য, নিজেদের সার্বভৌমত্ব এগিয়ে যাওয়ার জন্য পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তান আন্দোলন করে। সেই 97% গণভোটের দ্বারা পাকিস্তানের সাথে একীভূত হয়। 1947 সালের পর এই পূর্ব পাকিস্তান কিছুই ছিল না। কলকাতার জমিদারদের নির্যাতন নিষ্পেষণে এই অঞ্চল কখনো সমৃদ্ধ হতে পারেনি, গড়ে ওঠেনি, সব শুষে নিয়ে গেছে। তুর্কি সালতানাত, মোগল সাম্রাজ্যের সময়ে, ঈসা খাদের সময়ে যে ডেভেলপমেন্টটা হয়েছিল তার সব কিছু শুষে নিয়ে গেছে কলকাতার জমিদার বাবুরা। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ধীরে ধীরে এই অঞ্চলের মুসলমানরা তাদের প্রভাব প্রতিপত্তি হারাতে থাকে। আর এই কারণে 47-এর প্রেক্ষাপট হয়। 47 সালের
পর আলাদা পাকিস্তান রাষ্ট্র যখন হয়, কিছুই ছিল না, একটা ছাপাখানা পর্যন্ত ছিল না। মাত্র কজন সচিব নিয়ে পাকিস্তান রাষ্ট্র পরিচালিত হয়, কয়েকজন জেনারেল, সামরিক অফিসার ব্রিটিশ সেনাবাহিনী থেকে তারা পাকিস্তান রাষ্ট্রের দায়িত্ব নেয়। কয়েকজন সচিব ছিলেন, মাত্র 8 থেকে 10 জন ছিলেন, পূর্ব বাংলার ছিলেন 1 থেকে 2 জন। এভাবেই পাকিস্তান রাষ্ট্রের যাত্রা শুরু করে। আইয়ুব খান, পশ্চিম পাকিস্তান থেকে আইয়ুব খান এসেছিলেন জিওসি হিসেবে, পূর্ব পাকিস্তানের জিওসি হয়ে এই বাংলাদেশে আসেন 1948 সালে। আসার পর আইয়ুব খান সারা বাংলাদেশ চষে বেরিয়েছে। আজকের যে গিলেতলা ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টের উন্নতি, ফৌজদারহাট ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, এসব গড়ে দিয়ে গিয়েছিলেন আইয়ুব খান। এই ক্যান্টনমেন্টের পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়েছে। পাকিস্তান থেকে ইস্পাহানি, বাওয়ানি, আদমজিরা এসেছে এই অঞ্চলকে স্বনির্ভর করতে, ডোনেশন দিতে এসেছে, ব্যবসা করতে আসেনি। অর্থাৎ মানুষকে শিল্পমুখী করা, একটা দেশের উন্নতির জন্য অর্থনৈতিক শক্তি দরকার, শিল্প কারখানা দরকার। তারা এই জায়ান্ট ইন্ডাস্ট্রি করেছিল, বড় বড় জুট ইন্ডাস্ট্রি করেছিল, কারণ প্রচুর জুট হয় এই অঞ্চলে। পৃথিবীর একমাত্র দেশ জুট রপ্তানিকারক, পাট রপ্তানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ, যেটাকে গোল্ডেন ফাইবার বলা হতো, সোনালী আঁশ। এবং ওয়ার্ল্ডের অন্যতম বৃহত্তম জুট ইন্ডাস্ট্রিজ ছিল ঢাকার নারায়ণগঞ্জের আদমজি জুট মিল, তা বন্ধ হয়ে গেছে। খুলনাতে অসংখ্য জুট ইন্ডাস্ট্রি ছিল, হার্ডবোর্ড মিল ছিল, পেপার মিল ছিল, নিউজ প্রিন্ট মিল ছিল, সবই বন্ধ হয়ে গেছে। তো এই আইয়ুব খান সরকারের সময় যে 23 বছরে যে পূর্ব পাকিস্তানে যে ডেভেলপমেন্ট হয়েছে, 54 বছরে তা হয়নি। 1971 সালের পর যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তানের রেখে যাওয়া যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি ছিল, যেগুলো আমি উল্লেখ করেছি ইতিমধ্যে, বড় বড় ইন্ডাস্ট্রি, সেগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে গেছে। এবং দলীয় লোকজনদেরকে, আওয়ামী লীগ ক্যাডারদেরকে 71 সালের পর বিভিন্ন ইন্ডাস্ট্রিকে সমাজতন্ত্রের নামে প্রাইভেট কোম্পানিগুলো সরকারিকরণ করা হয়েছে, সমাজতন্ত্র কমিউনিজম কায়েমের নামে। এবং সেখানে বসানো হয়েছে দুর্নীতিগ্রস্ত দলান্ধ দলীয় নেতাকর্মীদেরকে। 74-এ দুর্ভিক্ষ হয়েছে, অসংখ্য মানুষ মারা গেছে। ধীরে ধীরে এগুলো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে রূপ নেয়। 1991 সালে আদমজি জুট মিল বন্ধ করে দেওয়া হলো, খুলনার বিভিন্ন বড় বড় জায়ান্ট ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হলো। সফলভাবে যে সমস্ত ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা পরিচালিত হয়েছে, সেগুলো আর এগিয়ে যায়নি। ঢাকা বায়তুল মোকাররম মসজিদের মতো অবকাঠামো মসজিদ করেছে, বড় বড় রাস্তাঘাট, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি থেকে শুরু করে কাপ্তাইবাদ, বাংলাদেশের বিশাল সংসদ ভবন, যা পাকিস্তানে হয়নি। ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট বাংলাদেশে হয়েছে, পূর্ব পাকিস্তানে হয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্পের দায়িত্ব নিয়েছিলেন আইয়ুব খান, যখন পাকিস্তানে যা নেওয়া হয়নি। এগুলি ইতিহাস সব ঢেকে রাখা হয়েছে। 54 বছরের ইতিহাসে বাংলাদেশের এই যে মেগা প্রজেক্ট আমরা কি করতে পেরেছি, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, বাংলাদেশের সচিবরা বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে লুজিং কনসার্নে, দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে বানিয়ে ধ্বংস করে দিয়ে ভারতের আধিপত্য এনেছে। ভারতের ট্রাক, শত শত ট্রাক বাঁধ ভাঙা পানির মতো বাংলাদেশে প্রবেশ করে, আর আমাদের ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশে একটি মাত্র অয়েল রিফাইনারিজ, ইস্টার্ন রিফাইনারিজ, তেল শোধনাগার, সেটা পাকিস্তান সরকার করে রেখে গেছে। 54 বছরের ইতিহাসে আর দ্বিতীয় আর একটা হয়নি। এর কারণটা কি? ভারত নির্ভরতা বানিয়েছে। এই রাজনৈতিক নেতৃত্ব, এই সিভিল ব্যুরোক্রেসি, প্রশাসন আমাদের দেশটাকে এভাবে ধ্বংস করে দিয়ে গেছে। আর এর থেকে মুক্তির উপায় কি? কিভাবে চলতে পারে একটি দেশ? শ্রীলঙ্কা যেখানে বিশাল সমুদ্র বন্দর গড়ে তুলেছে, হাম্বলটন, নেপাল এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা যোজন যোজন দূর পিছিয়ে গেছি। ভিয়েতনাম অনেক দূর এগিয়ে গেছে, মালয়েশিয়া অনেক দূর এগিয়ে গেছে। আর আমাদের জায়ান্ট ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। 1948 সালের পর আমাদের দেশের রাস্তাঘাট, অবকাঠামো এতটা উন্নত ছিল না, সেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। এ সমস্ত রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার পরও কিভাবে পাকিস্তান সময়ে এই জায়ান্ট ইন্ডাস্ট্রিগুলো হতে পেরেছে, তা দেখে অবাক হতে হয়। খুলনার পিপুলস, আফিম জুট মিল কিভাবে হতে পেরেছে? যোগাযোগ ব্যবস্থা তো এত উন্নত ছিল না। আজ থেকে 60-70 বছর আগে আদমজি করেছে, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ছিল, সীমান্তে ভারত হত্যা করার সাহস পেত না। মিলিটারি জিনিয়াস তৈরি করেছে।
এ সমস্ত মিলিটারি জিনিয়াস এখন দেখা যায় না, দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস পায় না। জেনারেল ওয়াকার বলেছে, আমরা যুদ্ধ করতে চাই না, আমরা যুদ্ধের প্রস্তুতি নিই, আমরা যুদ্ধ করতে চাই না। এর অর্থটা কি? অর্থাৎ ৩ দিকে ভারত আছে সে বুঝেই তিনি বক্তব্য দিয়েছে, একটা দেশের জেনারেল, সেনাপ্রধান। ভারত আমাদের অতীতের শত্রু, চিহ্নিত শত্রু, বর্তমানের শত্রু, ভবিষ্যতের শত্রু। ভারত আশপাশের কোনো দেশকে প্রতিবেশী দেশ মনে করে না, নিজেদের কলোনি ভাবে, এবং সেভাবেই ভারতকে সবাই বয়কট করছে আশপাশ থেকে। আর সেখানে আমাদের নেতৃত্ব, আমাদের ডিফেন্স মিলিটারি বক্তব্যগুলো শুনলে হতবাক হতে হয়। তিনি বলেছেন, আমরা যুদ্ধের প্রস্তুতি নিই কিন্তু আমরা যুদ্ধ করতে চাই না। সেনাবাহিনী কি জন্য? পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে এতে ভারতের অবস্থান স্পষ্ট। এই ষড়যন্ত্রে ভারত জড়িত, তদন্ত রিপোর্টে এসেছে, এবং এই তদন্ত তিনি থামাতে বলেছেন। এই তদন্ত আর এগিয়ে যেতে বলেন, ফুল স্টপ বলেছেন। একজন জেনারেল কিভাবে বলে? তাহলে বলেন তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিভাবে যুদ্ধ করবেন, দেশকে কিভাবে রক্ষা করবেন? প্রশ্ন এখানেই। আইয়ুব খান সরকারের সময় দেশের বিভাগীয় জেলাগুলির সাথে ছিল উন্নত যোগাযোগ, হেলিকপ্টারের যোগাযোগ হয়েছে। ঢাকার সাথে কানেকশন ছিল হেলিকপ্টার যোগাযোগ, যা আজও দেখা যায় না। ওই সময় খুলনা সার্কিট হাউস থেকে মানুষ হেলিকপ্টারে করে ঢাকা গিয়েছে, চিটাগং থেকে, রাজশাহী থেকে। আজ থেকে ৬০ বছর ৭০ বছর আগে এত উন্নত ছিল যা কল্পনা করা যায় না। বড় বড় অবকাঠামো তৈরি করেছে, কিন্তু ৫৪ বছর বাংলাদেশের এই পরিস্থিতি কেন? আজকে তেলের সংকট, তেল শোধনাগার নাই, আমাদের জুট ভারতে চলে যায়, এই জুট ভারত এক্সপোর্ট করে, রাতের আধারে সমস্ত জুটগুলো ভারতে পাচার হয়ে যাচ্ছে। আমাদেরকে বোঝানো হয়েছে এই সমস্ত ইন্ডাস্ট্রি চলতেছে না, তাহলে পাকিস্তানরা চালানোর যোগ্য ছিল। আমাদের দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এ দেশ চালাতে পারেনি, প্রতিষ্ঠানগুলো লুজিং কনসার্ন হয়ে গেছে, লস প্রজেক্ট বানিয়ে এগুলি ধ্বংস করা হয়েছে, এগুলি ব্যান করা হয়েছে। আদমজি আজকে ধ্বংস, খুলনার ইস্পাহানি আফিম ধ্বংস। কিভাবে এটা সম্ভব? আর বড় বড় জায়ান্ট ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি এ দেশে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, ভারত একসময় ভয় পেত, সেই ভারত পিলখানায় এসে হত্যা করে চলে যায়, সীমান্তে হত্যা করে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে দুর্বল। কি দিয়ে যুদ্ধ করবে? কিভাবে তারা ড্রোনকে প্রতিরোধ করবে, ফাইটার জেট প্রতিরোধ করবে? সেই সেকেলের সমরাস্ত্র দিয়ে নিয়ে আছে, ভাঙ্গাচোরা ট্যাঙ্ক জুড়িয়ে তারা ট্যাঙ্ক তৈরি করছে, উন্নত ট্যাঙ্কও আনতে পারছে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ। এই রাজনৈতিক নেতৃত্ব, এই প্রতিরক্ষা, এই সিভিল প্রশাসনের পরিবর্তন জরুরি এই দেশটাকে টিকিয়ে রাখতে গেলে। তো প্রশ্ন হচ্ছে, আমরা যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম তা কতটুকু সফল হয়েছে? আমরা কতটুকু এগোতে পেরেছি? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো যদি সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ থাকে, প্রতিরক্ষা যদি দুর্বল থাকে? এখন সেনাপ্রধান বলছে যে স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য, শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। এখন বলতেছে, কেন বলতেছে কথা? আপনারাই চিন্তা করুন। আজকের আলোচনা এখানে শেষ করছি। আমাদের কাউন্টার ইমেজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।